আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম কে ড্রামা রিসোল্ডের গড স্পিড মুভিটির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশন লিংকে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে কোরিয়ান ফ্যান্টাসি ড্রামা মুভি এক্সপ্লেইন করব। যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তার একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করতে পারো। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম গো সেই কথার গুরুত্ব না দিয়ে তাদেরকে কে অফিস রুমে নিয়ে যায়। পুরো রুমটাই অ্যান্টিক জিনিসপত্র দিয়ে ভরপুর ছিল, যা দেখে ড্যাং আরও বেশি ইমপ্রেস হয়ে যায়। এদিকে গো নিজের গুণগান নিজেই গাইতে থাকে। জয়ী তার ছোটবেলার একটা ড্রয়িং এঁকেছিল, সেটাও গো স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। কিন্তু এগুলোতে জয়ী আর লি একদমই মাথা ঘামায় না। এরপরে গো এসে তাদেরকে বলে আজ রাতে ডিনারের সময় অনেক নামি দামি মানুষ আসবে, যারা কিনা ড্রিঙ্কস করে না তাদেরকে আলাদা জায়গায় খেতে হবে। ইউফিন ড্রিঙ্কস করতো না, তাই তাকে আলাদা রুমে ডিনার করতে বলা হয়। ডিনারের সময় হয়ে গেলে ড্যাং গোয়ের সাথে ড্রিঙ্কস করছিল আর গেস্টদের সাথে কথাবার্তা বলছিল। অপরদিকে ইউফিন একাই টেবিলে বসে ড্রিঙ্কস করতে থাকে। এক পর্যায়ে সে অনেক বেশি ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। জয়ী আর লি এসে তাকে সামলানোর চেষ্টা করে। তখনই আবার গো ড্যাংকে নিয়ে স্টেজে উঠে পড়ে আর ড্যাংয়ের পছন্দের একটা গান গাইতে শুরু করে। এগুলো দেখে ইউফিনের অনেক কষ্ট হয়, আর ড্যাং কাকে রেখে গোয়ের সাথে আনন্দ করছিল, তাই সে চিৎকার চেঁচামেচি করতে করতে সেই পার্টি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর তার নেশা কাটলে সবাই কন্ট্রোল রুমে চলে আসে। গো তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় ইউফিন সব ড্রিঙ্কসের বোতল নিয়ে প্রথমে ফার্মে ঢুকে, তারপর সব প্রাণীদের খাবারের সাথে ওই ড্রিঙ্কস মিশিয়ে দেয়। এছাড়াও সে মাতাল অবস্থায় ড্যাংকে অনেক কথা শুনিয়েছে। এগুলো দেখে ড্যাং অনেক বেশি রাগান্বিত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দিন দুপুরবেলা পার্কিং এরিয়াতে তারা খাবার খেতে বসে। সেখানে ইউফিন ড্যাংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি আসলে ড্রিঙ্কস করি না, এই কারণে সাইড ইফেক্ট হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। লি আর জয়ীও ড্যাংকে বোঝাতে থাকে ইউফিন প্রথমবার মাতাল হয়ে যাওয়াতে এরকম কাণ্ড ঘটিয়েছে, তা না হলে এরকম হতো না। অনেক জোরাজোরি করার পর অবশেষে ড্যাংয়ের রাগ শান্ত হয়। এরপর তারা একসাথে লাঞ্চ করে। রাতের বেলা ইউফিন জুইকে প্লেট ধুতে সাহায্য করছিল, আর গল্পগুজব করার এক পর্যায়ে ইউফিন জানতে পারে ট্রাক ড্রাইভারদের অনেক সচেতন থাকতে হয়, কারণ পার্কিং এরিয়ায় অনেকগুলো ডাকাত দল ঘোরাফেরা করে। তারা ট্রাক থেকে পেট্রোল চুরি করে নিয়ে যায়, কিন্তু এক ধরনের টোকেন সিস্টেম চালু করা হয়েছে। ট্রাকে সেগুলো ঝুলিয়ে রাখলে ডাকাতরা ওই ট্রাক থেকে পেট্রোল বের করে না। অনেকটা চাঁদাবাজির মতো এই সিস্টেম। টোকেন না কিনলে কোনো নিরাপত্তা নেই ট্রাকের। এর পরের দিন সকালবেলা তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাতের বেলা থাকার জন্য একটা হোটেল বুক করে। ইউফিন ওয়াশরুমে গেলে ড্যাং সেই আইডি কার্ডটা দেখে ফেলে। এরপর যখন ইউফিন ঘরে আসে, ড্যাং জিজ্ঞেস করে, তুমি যে কোম্পানিতে চাকরি করো সেখানে কোন পদে আছো? ইউফিন বলে, ম্যানেজার হিসেবে আছি। ড্যাং বলে, আমি ফোন করেছিলাম সেখানে, কিন্তু কেউ কল রিসিভ করেনি। আগামীকাল আবারও ফোন করে তোমার ব্যাপারে তথ্য নিব। এই শুনে ইউফিন তার মোবাইল নিয়ে পার্কিং এরিয়াতে চলে আসে এবং ড্যাংয়ের ট্রাকে বসে টিয়ানকে ফোন দিয়ে বলে, আগামীকাল জয়ের বাবা রিসেপশনে ফোন দিবে, কিন্তু কলটা তুমি রিসিভ করে আমার সম্পর্কে ভালো কথা বলবে, তা না হলে এই সম্পর্কটা ভেঙে যাবে। টিয়ান তার ভালো বন্ধু হওয়াতে মিথ্যে বলতে রাজি হয়। এদিকে আমরা দেখি হাস্কি ভুল করে ট্রাকের এসি চালু করে ফেলেছে। ইউফিনও ভুল করে ছোট্ট একটা অক্সিজেন সিলিন্ডার খোলা রেখেই ট্রাক থেকে নেমে যায়। আর তখনই সে দেখতে পায় কয়েকজন ডাকাত অন্য একটা ট্রাকের নিচ থেকে পেট্রোল চুরি করছে। সেই ট্রাকগুলোতে টোকেন লাগানো ছিল না। ইউফিন তাদের দেখে কিছু না বলে সেখান থেকে চলে আসছিল, কারণ ড্যাং তাকে বলেছে এই ডাকাত দল খুবই ভয়ানক, তারা মানুষদের খুনও করে ফেলে। কিন্তু তখনই আবার ওই অক্সিজেন সিলিন্ডার বিক্রিয়া করে একটা ছোট্ট বিস্ফোরণ ঘটে। এর ফলে হোটেলের সবাই ঘুম থেকে উঠে যায়। বাধ্য হয়ে ডাকাতদের পালিয়ে যেতে হয়। তবে তারা যাওয়ার সময় ড্যাংয়ের ট্রাক থেকে টোকেন খুলে নিয়ে যায়। এদিকে ড্যাং এসে দেখে ট্রাকের সামনের গ্লাসটা অক্সিজেন সিলিন্ডারের কারণে ভেঙে গিয়েছে, তাই সে ইউফিনকে অনেক বোকাঝোকা করতে থাকে। তখনই অন্য ট্রাক ড্রাইভাররা এসে ইউফিনকে ধন্যবাদ জানায়, কারণ সেই বিস্ফোরণের আওয়াজ না পেলে তাদের পেট্রোল চুরি হয়ে যেত। অর্থাৎ ইউফিন নিজের ইচ্ছেতে না করলেও ড্রাইভারদের অনেক উপকার হয়েছে। তবে ড্যাং জানে সেই ডাকাতগুলো এর প্রতিশোধ নিতে আসবে, তাই পরদিন সে আরও একটা টোকেন কিনতে মার্কেটের দিকে যায়।
তবে এর আগে তাকে ইউফিনের আসল পরিচয়টা ভেরিফাই করতে হবে। সেই কোম্পানিতে ফোন করলে রিসেপশন থেকে টিয়ান কলটা রিসিভ করে, আর ড্যাং তাকে ইউফিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে টিয়ান বানিয়ে বানিয়ে অনেক প্রশংসা করতে থাকে। এগুলো শুনে ড্যাং অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় এবং খুশি হয়ে ইউফিনকে ট্রিট দিতে নিয়ে আসে। অপরদিকে অফিসের ম্যানেজার টিয়ানের কথাবার্তা শুনে ফেলেছিল। ইউফিন যখন ড্যাংয়ের সাথে খাবার খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ম্যানেজার ড্যাংয়ের মোবাইলে ফোন করে। সে কথা বলতে বাহিরে চলে আসে। এদিকে টিয়ান মেসেজ করে ইউফিনকে জানিয়ে দেয় ম্যানেজার ড্যাংয়ের সাথে ফোনে কথা বলছে। এই দেখে ইউফিন দৌড়ে বাহিরে আসে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ড্যাং তার সম্পর্কে সব সত্য জেনে ফেলেছে। তখনই আবার জয় ফোন করে পার্কিং এরিয়াতে আসতে বলে তাদেরকে। ড্যাং আর ইউফিন পার্কিং এরিয়ায় গিয়ে দেখে সেই ডাকাতগুলো তাদের ট্রাক এবং গাড়িতে আক্রমণ করেছিল। গাড়িগুলোর চাকা এবং পেট্রোল দুটোই চুরি করে নিয়ে গিয়েছে। এছাড়াও তাদের আরও বেশি মানসিক শাস্তি দিতে ড্যাংয়ের পোষা কুকুর হাস্কিকেও তুলে নিয়ে গিয়েছে। এসব দেখে ড্যাংয়ের ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সব রাগ গিয়ে পড়ে ইউনের ওপর। সে বলে, তুমি প্রথম থেকেই আমাকে মিথ্যে বলছো, সামান্য কর্মচারী হয়ে ম্যানেজার হওয়ার নাটক করেছ। তুমি মিথ্যেবাদী আর অসৎ একটা ছেলে, তাই তুমি কোনো দিক থেকেই জয়ের জন্য পারফেক্ট না। দয়া করে আমার মেয়েকে ক্ষমা করো আর তুমি এখান থেকে চলে যাও। জয় শেষবারের মতো তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ড্যাং তাকেও ধমক দিয়ে থামিয়ে দেয়। ইউফিন শুধু চুপ করে সবকিছু শুনে যাচ্ছিল। তারপর সে মাথা নিচু করে তাদের কাছে ক্ষমা চায়, আর জয়ের থেকে হাত ছাড়িয়ে চলে যেতে থাকে। জয় তার সাথে সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে ড্যাং চিৎকার করে বলে ওঠে, তুমি যদি ইউফিনের সাথে চলে যাও তাহলে আমাদের সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। এই শুনে জয় বাধ্য হয়ে থেমে যায়। এরপর দেখানো হয় ইউফিন অনেক বেশি মন খারাপ করে ট্রেন স্টেশনে চলে এসেছে। অপরদিকে অফিসের ম্যানেজার একটি মিটিং করছিল। টিয়ান তাকে বলে ইউফিন ছুটিতে আছে, সে আসতে পারবে না। কিন্তু ম্যানেজার কোনো কথা শোনে না। ইউফিনকে সে যে করেই হোক মিটিংয়ে দেখতে চায়, তাই সে ইউফিনকে ভিডিও কল দেয় আর সবার সামনেই তাকে বকাঝকা করতে থাকে। তাকে সে অকর্ম ছেলে বলে ডাকে। এই অপমানজনক কথা শুনে ইউফিনের মাথা গরম হয়ে যায়। এতদিন সে চুপ করে থাকলেও আজকে তার রাগ, ক্ষোভ এবং আবেগ প্রকাশ পায়। সে ম্যানেজারের কথার জবাব দিতে শুরু করে, যা শুনে বাকি সব কর্মচারীরা হাসতে থাকে। পাশাপাশি সবাই মোটিভেটও হচ্ছিল, কারণ ইউফিন তার ম্যানেজার সম্পর্কে সব সত্য কথাগুলোই বলছিল, যেগুলো সাহস করে অন্য কেউ বলতে পারে না। যেমন সে সব সময় কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ক্রেডিট একাই নিয়ে নিত, কোনো কারণ ছাড়াই তাদের বেতন কেটে রাখত, কখনো তাদের সম্মান দিয়ে কথা বলেনি। এগুলো বলেই ইউনফি তার চাকরি থেকে রিজাইন নিয়ে নেয়। এদিকে ম্যানেজার লজ্জায় অফিস থেকে বের হয়ে যায়, ফলে টিয়ান সহ বাকি সব কর্মচারীরা আনন্দে নাচতে থাকে। ওইদিকে ট্রেন স্টেশনে অতিরিক্ত চিৎকার করায় ইউনফিকে স্টেশন থেকে বের করে দেয়া হয়। তখনই সে একটা গাড়ির পেছনে হাস্কিকে দেখতে পায়। ওই ডাকাতগুলো তাদের গোপন আস্তানার দিকে যাচ্ছিল। ইউফিন সেই ডাকাতগুলোকে ফলো করতে শুরু করে। অপরদিকে জয়ের হোটেলে একজন কুরিয়ার বয় সেই উপহারের বাক্সটি ডেলিভারি করতে আসে। জয় সেটা রিসিভ করে এবং খুলে দেখতে পায় ইউফিন তার নিজের হাতে একটা সুন্দর খেলনা তৈরি করেছে। সেখানে একটা কার্টুন ভিডিও প্লে হচ্ছিল, আর সেই ভিডিওতে ইউফিন তাদের ভালোবাসার গল্পটা খুব কিউটভাবে ফুটিয়ে তুলেছিল। জয় সেই ভিডিওটা দেখে খুবই ইমোশনাল হয়ে যায় এবং ইউফিনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার স্মৃতিতে ভাসতে থাকে। তার সাথে প্রথম দেখা হওয়া, তাদের দুজনের প্রথম কিস, এগুলো সে মনে করতে থাকে। তখনই সেখানে ড্যাং চলে আসে আর জয়ের হাত থেকে খেলনাটা ছিনিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জয় সাথে সাথে সেই ভাঙ্গা খেলনাটা কুড়িয়ে তার হাতে নিয়ে নেয়। এরপরেই সে হোটেল থেকে বের হয়ে যেতে থাকে। ড্যাং তাকে থামানোর চেষ্টা করলে জয় তার ট্যাটু দেখিয়ে বলে, আমি তোমাকে ভয় পাই না, আমি তোমাকে সম্মান করি, তোমাকে কষ্ট দিতে চাই না, তাই চুপ করে থাকতাম, কিন্তু আমারও কিছু ফিলিংস রয়েছে। এই বলে সে বেরিয়ে যায়। ওইদিকে ইউনফি সেই ডাকাতগুলোর গোপন আস্তানায় চলে আসে। একটা পুরনো কেমিক্যাল ফ্যাক্টরিতে বসে তারা প্ল্যান করত। ইউনফিন প্রথম হাস্কিকে উদ্ধার করে, এরপর ডাকারা প্ল্যান করার সময় সময় মোবাইলে ভিডিও করে ফেলে। কিন্তু সেখান থেকে চলে আসার সময় ডাকাতরা তাকে দেখে ফেলে, আর এরপরেই শুরু হয় তাকে ধাওয়া করা। ইউনফিন কোনো রকমে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এদিকে ড্যাং এসে লিকে বলছিল, সব জায়গায় খুললি দেখলাম কিন্তু জয়কে পেলাম না। লি তাকে জানায় জয় একটু আগে মেসেজ করেছিল, সে তাদেরকে চিন্তা করতে মানা করেছে, পাশের একটা হোটেলেই সে থাকবে আজ রাতে। এরপর সে ড্যাংয়ের পাশে বসে কথা বলতে থাকে, তাকে বোঝানোর চেষ্টা করে। তবে ড্যাং বলে, আমি তো জয়ের ভালোর জন্যই এসব করেছি। লি তাকে উত্তর দেয়, জয় এখন বড় হয়েছে, ভালো মন্দ বোঝার মতো সেন্স তার আছে,
তাই জুইয়ের জীবনে বাধা দেওয়াটা ঠিক হয়নি। এসব নিয়ে কথা হচ্ছিল তখন ইউনফিনের কল আসে, আর তারা জানতে পারে ইউনফিন হাস্কিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু এই ডাকাতগুলো তার পিছু নিয়েছে, তাকে মেরে ফেলবে। এই শুনে ড্যাং তার লোকেশন জানতে চায়। ইউনফিন বলে, আমি কোনো একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আছি, এর পাশেই একটা ট্রেন স্টেশন আছে। ড্যাং সেই লোকেশনটা চিনতে পারে। সে লিকে জানায়, তুমি জয়ের কাছে যাও, আমি ইউনফিনকে বাঁচাতে যাচ্ছি। কিন্তু তার গাড়িগুলো তো নষ্ট হয়ে আছে, সে কি করে যাবে? তখনই গো নামের সেই ছেলেটা তার দামি গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। সে আবারও ইমপ্রেস করতে এসেছিল, কিন্তু ডাং তার গাড়িতে উঠে পড়ে আর বলে, ইউনফিন বিপদে আছে, আমি তাকে উদ্ধার করতে যাচ্ছি। কিন্তু গো তাকে বলে, দয়া করে গাড়িটার খেয়াল রাখবেন, এটা নষ্ট হয়ে গেলে আমাকে কথা শুনতে হবে। এটা শুনতেই ড্যাং বুঝতে পারে এই গাড়ির মালিক আসলে গো নয়, সেই ফার্ম হাউসটাও তার ছিল না। সে শুধু নাটক করেছে তাকে ইমপ্রেস করতে। ড্যাংয়ের পর গাড়িটা নিয়ে রওনা হয়ে যায়। অপরদিকে ডাকাত দলের লোকজন ইউনফিনকে ঘিরে ফেলেছে। তারা মোবাইলটা নিতে চাইছিল যাতে ওই ভিডিওটা ডিলিট করতে পারে, কিন্তু ইউনফিন সেটা কোনোভাবেই তাদের হাতে দিবে না। সেই প্রমাণ থানায় জমা দিবে। ডাকাতগুলো রাগান্বিত হয়ে ইউফিনকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই ড্যাং সেখানে হাজির হয় এবং সবাইকে মারধর করে আহত করে ফেলে। তারপর ইউফিন দৌড়ে তার গাড়িতে উঠে পড়ে আর সেই ডাকাতদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। কিন্তু সেই ডাকাতগুলো গাড়ি নিয়ে তাদের ফলো করছিল। এদিকে ড্যাং ইউফিনকে জিজ্ঞেস করে, এই ডাকাতগুলো এত মরিয়া হয়ে তাকে মারতে চেয়েছে কেন? ইউফিন তাকে জানায় সে একটা ভিডিও করেছে, ডাকাত দল সেই প্রমাণটা নষ্ট করতে চাইছে। এই শুনে ড্যাং আবারও রেগে যায় আর বলে, তোমাকেই কি এসব অন্যায়ের প্রতিবাদ করতে হবে? এর পরিণাম কি হবে জানো? সে ইউফিনকে ওই মোবাইলটা ডাকাতদের হাতে তুলে দিতে বলে। কিন্তু ইউফিন বলে ওঠে, আপনি তো সাহসী ছিলেন, হঠাৎ এরকম বলছেন কেন? কি হয়েছে আপনার সাথে? তারপর ড্যাং তার অতীতের সেই ঘটনা বলতে থাকে। আসলে ছোটবেলায় জয়ী তার ট্রাকে এসে খেলাধুলা করত। সে তার মেয়েকে সবকিছুর থেকে বেশি ভালোবাসত। ট্রাকে উঠলে তার কোনো ক্ষতি হতে পারে, এই ভেবে সে জয়ীকে ট্রাকে আসতে দিত না। কিন্তু সেদিন জয়ী অনেক জেদ করেছিল তার সঙ্গে থাকার জন্য। আর ওই রাতেই ডাকাতের দল ড্যাংয়ের ট্রাক থেকে পেট্রোল চুরি করতে আসে, আর জয়ী তাদেরকে দেখে ফেলে। এরপর থেকে জয়ীকে পাওয়া যাচ্ছিল না। ড্যাং তারপর সেই ডাকাতদের আস্তানে এসে তাদের কাছে জয়ীর ব্যাপারে জানতে চায়। কিন্তু সেই ডাকাতগুলো এত বেশি শক্তিশালী ছিল যে তারা একসঙ্গে মিলে ড্যাংকে অনেক বেশি মারধর করে। সেই মার খাওয়ার পরেই তার পিঠে ওই আঘাতের চিহ্নটা হয়েছিল। ড্যাং তারপর আহত অবস্থাতেই পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করে। পুলিশরা জয়ীকে খুঁজে বের করতে সক্ষম হয়। আসলে জয়ী ওই ডাকাতগুলোর পেছনে গিয়েছিল ঠিকই, কিন্তু এরপরেই সে রাস্তা হারিয়ে ফেলেছিল। এটা শুনে ড্যাং অনেক বেশি রাগান্বিত হয় আর তাকে মারধর করে বলতে থাকে, তোমাকে বলেছিলাম আমার সাথে আসতে না, কেন জেদ করেছিলে? জয়ী তখন উত্তর দেয়, আজকে তোমার জন্মদিন, তাই তোমাকে একটা উপহার দিতে গিয়েছিলাম। এরপরেই সে তার নিজ হাতে বানানো একটা পুতুল উপহার দেয় তার বাবাকে। আর সেদিন থেকেই ড্যাং একটু সাবধানে চলাফেরা করে। সে অন্যায় দেখলেও এখন আর তেমন প্রতিবাদ করে না, সবসময় একটা ভয় কাজ করে তার ভেতরে। এগুলো শুনে ইউফিনও তার হাতের একটা আঘাতের চিহ্ন দেখিয়ে বলে, আমিও অনেক কিছু শিখেছি ছোটবেলা থেকে। কেউ একজন আমাকে বলেছিল অন্যায় তো অন্যায় হয়, এই প্রতিবাদ করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সে আরও বলে, আমি আসলে জয়ীকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি যেমন জয়ীকে হারিয়ে ফেললে চেহারা হয়ে যান, আমিও জয়ীকে হারিয়ে ফেলার ভয়ে অনেক মিথ্যে কথা বলে ফেলেছি আপনাকে, কিন্তু আমার উদ্দেশ্য সবসময় সৎ ছিল। এগুলো শুনে ড্যাং কিছুটা ইমোশনাল হয়ে পড়ে আর ইউফিনের কথা অনুযায়ী ওই ডাকাতগুলোকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তার সহকর্মী আর ট্রাক ড্রাইভারদের ভয়েস মেসেজ পাঠায়। সেখানে বলে, আমাদের এখন প্রতিবাদ করার সময় হয়ে গিয়েছে, আমরা আর থেমে থাকবো না। আমাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে পেট্রোল কিনি, সেগুলো ওই ডাকাত দল চুরি করে নেয়। আজকেই আমরা তাদের পুলিশের হাতে তুলে দিব। তার এই মেসেজ পেয়ে সব ট্রাক ড্রাইভাররা সাহায্য করতে এগিয়ে আসে। এদিকে ড্যাং সেই ডাকাতগুলোকে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতেই তার পেছনে ঘোরাতে থাকে। এভাবে অনেক দূর ঝাঁপ করার পর ট্রাক ড্রাইভাররা কেমিক্যাল ফ্যাক্টরির কাছাকাছি পৌঁছে যায়। এরপরে ইউফিন তার কাজ শুরু করে। সে ম্যাপ দেখে দেখে ট্রাক ড্রাইভারদের নির্দেশনা দিচ্ছিল। এর ফলে অল্প সময়ের মধ্যেই সেই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায় আর ডাকাতগুলো ভেতরে আটকা পড়তে থাকে। শুধু একটাই রাস্তা খোলা ছিল। তখনই ফোনে কথা বলতে শুরু করে। সেও একটা ট্রাক নিয়ে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে আসে এবং শেষ রাস্তাটাও বন্ধ করে ফেলে। দুজন নতুন ডাকাত গাড়ি থেকে নেমে তাদেরকে ধমকাতে শুরু করে। ওদিকে ইউফিন খুবই ঘাবড়ে যায়, কারণ দুজন মেয়ে মানুষ কিভাবে এদের সাথে লড়াই করবে। কিন্তু ড্যাং বলে, তুমি চিন্তা করো না, জয়ী ছোটবেলা থেকেই রেসলিং প্র্যাকটিস করে, আর লি তো মারপিটের গুরু, তারা ঠিকই সামলে নিবে। ওদিকে দেখানো হয় সত্যি জয়ী আর লি সেই ডাকাতদেরকে মেরে একদম রক্তাক্ত করে ফেলেছে।
তারপরেই সেখানে পুলিশ চলে আসে আর সব কয়টা ডাকাতকে ধরে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর দেখানো হয় ইউফিন গাড়ি ড্রাইভ করে হোটেলের দিকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই ডাকাত দলের লিডার একটি গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে আর ইউফিনকে হুমকি দিয়ে বলতে থাকে, মোবাইল ফোনটা দিয়ে দাও, না হলে এর পরিণাম ভয়াবহ হবে। ড্যাং ইউফিনের দিকে তাকিয়ে বলে, এখন তোমার সিদ্ধান্ত, কি করবে সেটা তুমি নিজেই ঠিক করো। ইউফিন গাড়িটাকে ফুল স্পিডে ওই লিডারের গাড়ির দিকে চালাতে শুরু করে, যা দেখে সে ভয়ে তার গাড়িটা পেছন দিকে থাকে। এতদিন সে খরগোশের মতো ভয়ে ভয়ে তার জীবন কাটিয়েছে। ছোট থেকে এই পর্যন্ত সবাই তাকে শুধু কথা শুনিয়েছে, কিন্তু আর নয়, সব অন্যায়ের প্রতিবাদ করে আজ সে খরগোশ থেকে সিংহে পরিণত হবে। দেখানো হয় সে কৌশলে গাড়িগুলোর অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে, কিন্তু তাদের তেমন কোনো ক্ষতি হয় না। এরপরেই পুলিশ এসে ওই গ্যাং লিডারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে গো তার মোবাইলে দেখতে পায় তার দামি গাড়িটার একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। এই দেখে বেচারার মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে ড্যাং প্রশংসা করে ইউফিনকে বলতে থাকে, তুমি খুব ভালো ড্রাইভ করতে পারো, কৌশলে অ্যাক্সিডেন্ট করিয়ে ওই ডাকাতকে উচিত শিক্ষা দিয়েছ। ইউফিন বলে, আমি একটা গেম তৈরি করেছিলাম এই কনসেপ্টে, সেটাই বাস্তবে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে আমরা দেখি শত বাধা বিপত্তি পেরিয়ে জয়ীরা অবশেষে তাদের গ্রামের বাড়িতে আসতে পেরেছে। এরপর জয়ের দাদুর জন্মদিন খুবই ধুমধাম করে পালন করা হয়। ইউনফিও এখন তাদের ফ্যামিলির একজন সদস্য। ড্যাং তাকে জয়ীর হাজব্যান্ড হিসেবে গ্রহণ করে নিয়েছে। সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলে নেয়, আর সেই ছবিটা ইউনফি তার নতুন অফিসের দেয়ালে লাগিয়ে রাখে। সে টিয়ানের সাথে পার্টনারশিপে একটা গেমিং কোম্পানি খুলেছে। যদিও সে বিল্ডিংটা খুবই পুরনো ছিল, কিন্তু তার পূর্ণ বিশ্বাস আছে সৎ পথে বিজনেস করে খুব দ্রুত এই কোম্পানিটা সাকসেসফুল হয়ে যাবে। এরপরই জয়ী আর ইউফিনের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। ড্যাং স্পিচ দিতে স্টেজে উঠলে জয়ী এর ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে, আর এর ফলে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর সে বক্তব্যটা না দেখেই মন থেকে কিছু কথা বলে ইউফিনকে। সে বলে, ভবিষ্যতে যদি কখনো জয়ীকে তোমার ভালো না লাগে বা যদি তুমি বিরক্ত হয়ে যাও, তাহলে দয়া করে জয়ীর ওপরে হাত তুলো না, তাকে কখনো কষ্ট দিও না। এই বলে সে জয়ীর হাতটা ইউফিনের হাতে তুলে দেয় এবং খুশিতে তার চোখ ভিজে যায়। লি তাকে জিজ্ঞেস করে, ছোটদের মতো কান্না করছো কেন? ড্যাং বলে, কোথায় কান্না করলাম, হয়তো চোখে কিছু ঢুকেছে। আসলে সব বাবারাই এমন হয়, বাহির থেকে কঠোর কিন্তু ভেতর থেকে একদম ছোট্ট বাচ্চাদের মতো। এরপর ইউফিন তার নতুন কোম্পানি সম্পর্কে তাকে জানায়। ড্যাং বলে, এই কোম্পানি থেকে কি প্রফিট হবে? ইউফিন আত্মবিশ্বাস নিয়ে বলে, অবশ্যই হবে, আমি সবসময় সঠিক পথে চলতে পছন্দ করি, আর সঠিক পথেই সাকসেস পাওয়া যায়। এই কথাটা সে ছোটবেলায় একজনের কাছে শুনেছিল, কিন্তু তার সেই লোকটার কথা মনে নেই। একদম শেষের দিকে দেখানো হয় ইউফিন ছোটবেলায় মার খাওয়ার পর হাত থেকে যেদিন রক্ত গড়িয়ে পড়ছিল, সেদিন একটা লোক তাকে সাহায্য করতে এসেছিল। তার হাতে ওই লোকটা ব্যান্ডেজ করে দিয়েছিল, আর সেই লোকটা আর কেউ নয় বরং ড্যাং নিজেই ছিল। আর ইউফিনকে ড্যাং বলেছিল, অন্যায় তো অন্যায়ই হয়, তুমি সঠিক কাজ করেছ, প্রতিবাদ করে সঠিক পথে চললে সাকসেস একদিন আসবেই। সেদিনই প্রথমবার ইউফিন ট্রাকের পেছনে জয়ীকে বসে থাকতে দেখেছিল, আর একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম কোরিয়ান ড্রামা মুভি দেখতে পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।